কিরে, তোর এত সময় লাগে রেডি হতে? কত কিছু যে তোর মাখতে হবে। আজ শুধু মেয়ে দেখতে যাচ্ছি, বিয়ে করতে নয়, ঠিক আছে? তাড়াতাড়ি চল। ভাই, আমি কই এত সাজছি? আর শুধু প্যান্ট আর শার্টটাই তো পরেছি। আর এখন শুধু চুলগুলো ঠিক করেছি আর কি। আচ্ছা হয়েছে তো, এবার চল। কোনো রকমে চুলগুলো ঠিক করে ভাইয়ার সাথে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। চলুন, মেয়ে দেখতে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি বাঁধন ইসলাম, বড় ভাই আকাশ ইসলাম। আমি আমার জন্মের আগেই আব্বুকে হারিয়েছি, আর জন্মের সময় মাকে। বাবা মায়ের ভালোবাসা কেমন হয় তা আমি জানি না, তবে ভাইয়া কখনো সেই অভাব বুঝতেই দেয়নি। কত কষ্ট করে যে আমাকে এই পর্যন্ত এনেছে সেটা পরেই বলবো। ভাইয়া জোর করে আমার জন্য মেয়ে দেখতে নিয়ে যাচ্ছে। আগে তাকে বিয়ে করতে বললাম, কিন্তু তার এক কথা, আমি আগে বিয়ে করব, তারপর সে ভেবে দেখবে। আর এই সব কিছু আমার জন্যই। কি সেই কারণ একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। কিছু সময়ের মধ্যে চলে আসি মেয়ের বাসার সামনে। গাড়ি থেকে বের হতেই ভাইয়া বলে, চুলগুলোর কি অবস্থা করে রেখেছিস তুই? মেয়ে দেখতে আসছি, কোথায় একটু নম্র ভদ্র হয়ে আসবি? তা না করে বখাটে ছেলেদের মতো করে চুলগুলাকে করে আসছিস। এদিকে আয়, আমি তো চুলগুলো ঠিক করে দিচ্ছি। বলেই ভাইয়া আমার কাছে আসে, কিন্তু আমার মাথায় ভালো করে তার হাত পৌঁছাচ্ছে না। তাল গাছের মতো দাঁড়িয়ে না থেকে নিচু হ। তুমি আমার থেকে খাটো, সেটা কি আমার দোষ নাকি? যদি মেয়ের বাসায় আজকে না আসতাম না, তোকে একটা চটকানা দিয়ে সবগুলা দাঁত ফেলে দিতাম। ফাজিল কোথাকার। হ্যাঁ, সেই ছোট থেকে তোমার এই ডায়লগ শুনে আসছি, কিন্তু আজও কাজের দেখা পেলাম না। ভাইয়া মুচকি হেসে আমার চুল ঠিক করে দেয়। দুই ভাই এরপর বাসার ভিতরে চলে আসি। বাসার ভিতরে ঢুকতেই দেখি রহমান সাহেব। আমি যে অফিসের ম্যানেজার, রহমান সাহেব সেই অফিসের একজন স্টাফ। আরে স্যার, আপনি আপনি তাহলে পাত্র? আপনি আমার ভাইকে চেনেন আঙ্কেল? চিনব না কেন? উনি তো আমি যে কোম্পানিতে কাজ করি, উনি সেই কোম্পানির ম্যানেজার। ও আচ্ছা, ও আপনার ছোট আঙ্কেল। এখানে ওকে স্যার বলতে হবে না। আর ওই পাত্র। ঠিক আছে বাবা, তোমরা বসো, আমি আমার মিসেসকে বলছি আমার মেয়েকে নিয়ে আসতে। আমি আর ভাইয়া বসে পড়ি। কিছু সময় পর একটা মেয়ে ইয়া বড় ঘোমটা দিয়ে ট্রেতে করে জুস নিয়ে আসে। ভাইয়ার আমি দুজনেই জুস খেয়ে নেই। আমার মেয়ে, দাঁড়িয়ে আছো কেন? ওটা তুলে দাও। স্যার দেখবেন তো নাকি? রহমান সাহেবের কথা শুনে ওনার ওয়াইফ মেয়ের ঘোমটাটা তুলে দেয়। মেয়েকে দেখেই তো আমি 440 ভোল্টের একটা ঝটকা খেয়ে যাই। এ তো মেধা, আমার এক্স। বাঁধন মেয়েটা কিন্তু সুন্দর আছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। একটু চুপ থাকো ভাইয়া। রহমান সাহেব, আমি আপনার মেয়ের সাথে একটু আলাদা কথা বলতে চাই। কত বড় বেয়াদব ছেলেটা, আমার আব্বুর নাম ধরে ডাকছে। মেয়েকে দেখতে সে মেয়ের বাবার নাম ধরে ডাকে। বেয়াদবটার মুখটা দেখার জন্য মাথা তুলে তাকাতেই আমি চুপ হয়ে যাই। এ তো বাঁধন। আমি কিছু বলবো তার আগেই আব্বু বলে, কোনো সমস্যা নেই স্যার। মেধা মা, তুই স্যারকে নিয়ে আমাদের ছাদে যা। আমি মাথা নেড়ে বাঁধনকে নিয়ে চলে আসি ছাদে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছি। কিছু সময় পর বাঁধন বলে, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো খুব। তুমি তাহলে রহমান সাহেবের মেয়ে? হুম। আচ্ছা আব্বু, তোমাকে স্যার বলে কেন ডাকছিল? কারণ আমি তোমার আব্বুর স্যার। আমি যে কোম্পানির ম্যানেজার, তোমার আব্বু সেই কোম্পানির স্টাফ। আচ্ছা, এসব ছাড়ো। তোমার আব্বু তো আমার সাথে তোমার বিয়ে দিতে আপত্তি করবে না। তা তোমার কোনো আপত্তি নেই তো আমাকে বিয়ে করতে? একদমই না। আমি তো তোমাকে ভালোবাসতাম, তোমাকে বিয়ে করতে আপত্তি কেন থাকবে? একজন অটো রিক্সা চালকের ভাইকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তোমার? বাঁধন, সেদিন তোমার আসল পরিচয় পেয়ে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। হুট করে ওসব শোনায় তোমাকে অনেকগুলো কথা বলে ফেলেছি, কিন্তু আমি কিন্তু এখনো তোমাকে সত্যিই ভালোবাসি। ভালোবাসা? হ্যাঁ, তোমার ভালোবাসা আমার দেখা হয়ে গিয়েছে মেধা।
তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, আমার বলা মিথ্যা টাকাকে ভালোবেসেছিলে। তুমি আমার সেই ভাইকে ছোট করে কথা বলেছ যে ভাই তার সারাটা জীবনের আয়টা আমার পিছনেই খরচ করেছে, নিজে ছেঁড়া শার্ট পরে মাসের পর মাস কাটিয়ে দিয়েছে, আমাকে ভালো পোশাক পরিয়েছে, নিজে একবেলা না খেয়ে আমার মুখে 3 বেলা খাবার তুলে দিয়েছে। সেই ভাইকে তুমি অপমান করে কথা বলেছ। তুমি কি করে ভাবলে আমি আমার থেকে ছোট পোস্টের চাকরি করা লোকের মেয়েকে আমি বিয়ে করব? আই রিজেক্ট ইউ। তোমার মতো মেয়ে আমার বাসায় কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা রাখে না। আর কখনো তোমার ওই মুখটা যেন আমাকে না দেখতে হয়। গুড বাই মেধা। বাঁধনের কথা শুনে বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। বাঁধন চলে যাচ্ছে আর আমি ছাদে বসেই কান্না করছি। পিছনে থেকে ডাকলেও বাঁধন সে ডাকে সাড়া দেয় না। কিরে ভাই, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আর মেধা কোথায়? সরি রহমান সাহেব, আপনার মেয়েকে আমার পছন্দ হয়নি। আপনার স্ট্যাটাসের কাউকে খুঁজে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন, ওকে? আমার স্ট্যাটাস আপনার থেকে অনেক হাই। ভাইয়া চলো। ভাইয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। ভাইয়া গাড়িতে অনেক প্রশ্ন করে, কিন্তু আমি ভাইয়ার প্রশ্নের কোনো উত্তরই দেইনি। চুপচাপ গাড়ি চালিয়ে বাসায় চলে আসি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, প্রায় সন্ধ্যা নেমে আসছে। হঠাৎ কাঁধে কারো হাত পড়ায় পিছনে তাকিয়ে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। কিরে ভাই, একা একা দাঁড়িয়ে আছিস কেন? এমনিই দাঁড়িয়ে আছি ভাই। তুমি এখন এখানে কি করছো? তোর সাথে কিছু কথা বলার আছে, তাই তোকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। গাড়িতে তো কোনো কথার উত্তরই দিলি না। আসো বেঞ্চে বসে কথা বলি। ভাইয়াকে নিয়ে বেঞ্চের কাছে চলে আসি। ভাইয়াকে বেঞ্চে বসিয়ে আমি ভাইয়ার পায়ের কাছে বসে ভাইয়ার পায়ে মাথা রাখি। কিরে, নিচে বসলি কেন? উপরে বস। সমস্যা নেই ভাইয়া, তোমার কোলে মাথা রাখতে ইচ্ছে করলো, তাই এখানে বসলাম। আচ্ছা ভাই, মেয়েটা তো দেখতে খুবই সুন্দর আর শিক্ষিত, তাই না? তাহলে তুই না করলি কেন? আর তোর কথা শুনে মনে হলো যে তুই মেয়েটাকে আগে থেকে চিনিস। ওর নাম মেধা ভাইয়া। সেটা তোর বাবাই বলল। নামে কি সমস্যা? নামটা তো সুন্দরী। আমি ওকে খুব ভালোবাসতাম। এটাই কি সেই মেয়ে যার সাথে তুই রাত জেগে কথা বলতি? এটাই কি সেই মেয়ে? ভাইয়া। তাহলে তো সবই ঠিক আছে, সমস্যাটা কোথায়? সমস্যা আছে ভাইয়া। শোনো তাহলে সেই প্রথম থেকে, যখন থেকে আমার মনে আছে। সাথে দর্শকেরও তো একটু জানতে হবে আমার জীবনের কথাগুলো। আমার বয়স তখন 5 বছর। স্কুলে যাব না বলে বায়না করছি। অতীত। কি হয়েছে? স্কুলে যাবি না কেন? আমাকে টাকা না দিলে আমি যাব না স্কুলে। আচ্ছা, এই নিয়ে 10 টাকা। স্কুল থেকে আসলে আরো 10 টাকা দিব। সত্যি তো ভাইয়া? সত্যি কথা। এখন অটোতে উঠে বস, আমি তোকে স্কুলে দিয়ে আসছি। ভাইয়ার সাথে যাই স্কুলে। আমার ভাইয়া একজন অটো রিক্সা চালক। একটা ছোট একটা রুমে ঘর নিয়ে 2 ভাই থাকি। ভাইয়া অটো রিক্সা চালিয়ে যা টাকা পায় তাই দিয়ে রুম ভাড়া, আমার পড়াশোনার খরচ আর অটো রিক্সার ভাড়া চলে যায়। দেখতে দেখতে কেটে যায় আরও 10 বছর। আমি এসএসসি পাশ করে কলেজে উঠেছি। আর কলেজের প্রথম দিনই দেখা হয় মেধার সাথে। প্রথম দেখাতেই মেধার প্রেমে পড়ে যাই। কি করে মেধাকে আমার জীবনে আনবো সেটাই ভাবছিলাম। তখনই বন্ধুরা বুদ্ধি দেয় বড়লোক ছেলে সেজে মেধার সাথে বন্ধুত্ব করতে। আমিও বন্ধুদের কথা মতো একটা বাইক ভাড়া করি। তারপর ভাইয়ার থেকে টাকা নিয়ে দামি ব্র্যান্ডের জামা কাপড়, শুজ, ঘড়ি আর সানগ্লাস কিনি। বাইক নিয়ে কলেজে আসি। বাইক থামাই মেধার সামনে। বাইকটা আর একটু হলেই তো আমার ওপরে উঠে যেত। চোখ থেকে সানগ্লাস খুলে তারপর বাইক চালানো চাই না। তোমার মতো সুন্দরী একটা মেয়ে চোখের সামনে থাকলে বাইকের দিকে কি ধ্যান থাকে? আমাকে পটানোর চেষ্টা করছো? পটে যাও তাহলে। তুমি আমার লাইলি হয়ে যাও, আমি তোমার মজনু হয়ে গেলাম। তোমার জন্য মরতেও পারবো। আজ পর্যন্ত কতগুলো মেয়েকে এই কথা বলেছো? আই সোয়ার তুমি প্রথম মেয়ে।
যাকে দেখার পর থেকে মনের মাঝে ডুগডুগি বাজতে চলেছে। প্রথম দেখাতেই আমার এই মনটা তুমি কেড়ে নিয়েছো। তোমার জন্য মরতে পারি। এই মেধা রহমানকে পটানো এত সহজ না মিস্টার, অন্য কোথাও চেষ্টা করো। তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। তোমার আগে কখনো কোনো মেয়েকে ভালো লাগেনি, আর তোমার পরেও অন্য কোনো মেয়েকে ভালো লাগবে না। অপেক্ষা করব তোমার জন্য সারা জীবন। যদি কখনো মনে হয় তুমি আমাকে ভালোবাসো, তবে ছুটে এসো আমার এই বুকে। কারো সম্পর্কে না জেনে কাউকে কি এতটা ভালোবাসা যায়? এখনো পর্যন্ত আমার নাম জানতে না আমি বলার আগ পর্যন্ত, আমি কোথায় থাকি, আমার পরিচয় কি, কোনো কিছুই তো জানো না। তাহলে এত ভালোবাসার কারণ কি? যদি জানতে চাও কতটা ভালোবাসি, তাহলে হয়তো বলতে পারবো, কিন্তু কী কারণে ভালোবাসি সেটা বলতে পারবো না। আর তুমি তোমাকে ভালো না বাসার একটা কারণ দেখাও। আই সোয়ার কখনো তোমার সামনে এসেই দাঁড়াবো না। কিন্তু আমি তো তোমার সম্পর্কে কোনো কিছু জানি না, তোমার নামটা পর্যন্ত এখনো জানি না। তাহলে আমি কেন তোমার ভালোবাসার ডাকে সাড়া দেব? আমি বাঁধন রহমান। পৃথিবীতে আপন বলতে শুধু একটা ভাই আছে, অনেক বড় অফিসার, যাকে প্রতিদিন সবাই কম করে হলেও 100 বার ফেলোস করে। জন্মের আগে বাবা মারা গিয়েছে, আর জন্মের সময় মা। ভাইয়া নিজের ব্যবসার পাশাপাশি আমাকে মানুষ করছে। আরও যদি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমার সাথে বন্ধুত্ব করো, যদি ভালোবাসতে প্রবলেম হয়। তোমাকে ভালোবাসতে প্রবলেম হবার কথা নয়। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আর তার চেয়ে সুন্দর তোমার দুটি চোখ। তবে ভালোবাসতে ভয় হয়, যদি কখনো ছেড়ে চলে যাও। চাইলে কথা দিতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ছেড়ে কোথাও যাব না। জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই। বাঁধনের কথা শুনে নিজেকে ওর থেকে দূরে রাখতে পারলাম না, সাথে সাথে বাঁধনকে জড়িয়ে ধরি। কলেজের সবাই একসাথে হাততালি দিতে শুরু করে। শুরু হয় বাঁধনের সাথে আমার সম্পর্কের বন্ধন। চলো কোনো নদীর পার কিংবা পার্ক থেকে ঘুরে আসি। নদী আমার খুব ভালো লাগে, চলো নদীর পাড়েই যাই। ম্যাডাম আমার বাইকের পিছনে উঠে আমাকে জড়িয়ে ধরে বসে। আমি বাইক স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি নদীর পাড়ে। বাইক একপাশে রেখে দুজন পাশাপাশি বসে বেশ অনেকটা সময় দুজন একসাথে বসে আড্ডা দেই। তারপর মেয়েদেরকে নিয়ে বাইকের কাছে চলে আসে। দুজনে বাইকে উঠে বসছি। এরপর আমি মেয়েদের বাসায় নামিয়ে দেই। ম্যাডাম আমাকে বিদায় দিয়ে ভেতরে চলে যায়। আমি বাইরে বসে বাড়ির দিকে তাকিয়ে আছি। বিশাল এক বাড়ি, যা আমার জন্য শুধুই স্বপ্ন। মিথ্যা কথা বলে তুমি তাকে পটিয়ে নিলাম, কিন্তু মেয়েরা যদি আমার সত্যিটা জানে তাহলে কি হবে ওপরওয়ালাই জানে। সব ভাবনা চিন্তা বাদ দিয়ে যার থেকে বাইক ভাড়া নিয়েছি তাকে বুঝিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি ভাইয়া রান্না করছে। কিরে, আজ তো লেট হলো তোর? ক্লাস শেষ করে কোথাও গিয়েছিলে? কোথাও যায়নি তো ভাইয়া, কলেজে একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আর যাই করি ভাই, লেখাপড়াটা অন্তত ঠিক মতো করিস, ঠিক আছে? তোকে ঘিরে আমার অনেক স্বপ্ন, যে স্বপ্নগুলো তুই নষ্ট করিস না ভাই। তুমি যে কি বলো না ভাইয়া, আমি তো ঠিক মতোই পড়াশোনা করছি। আচ্ছা তুমি এভাবে আর কতদিন রান্না করবে বলো তো? কতবার বললাম একটা বিয়ে করে নাও, মানে শুনছিই না আমার কথা। ভাবি থাকলে কত ভালো হতো বলো, আমার জন্য মজার মজার রান্নাও করতো, আর তার সাথে তুমিও খেতে পারতে। একটা চটকানা এত সব দাঁতগুলো দেখো, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমার রান্না শেষ, এরপর দুই ভাই একসাথে খাবো। আমাকে আবার বের হতে হবে তো অটোরিকশা নিয়ে। আমি লেখাপড়া শেষ করে ভাইয়া একটা চাকরি করব, হ্যাঁ? তারপর তোমাকে আর এই অটো চালাতে হবে না। ঠিক আছে ভাই, পড়াটা তো ভালো করে শেষ কর, তারপর তুই একটা চাকরি করিস, আর তারপর আমি তোর জন্য একটা সুন্দর বউ নিয়ে আসবো। ইস, বললেই হলো নাকি? আগে তুমি বিয়ে করবে, তারপর আমার চিন্তা। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, তুই এখন গিয়ে ফ্রেশ হয়ে আয় তো। কি রান্না করছো ভাইয়া? আজকে বেশি একটা টিপ মারতে পারিনি রে ভাই, তাই আসার সময় কিছু ছোট ছোট পুঁটি মাছ কিনে নিয়ে আসছি, সেগুলো রান্না করছি।
আমি আর কিছু না বলে চলে যাই আমার রুমে। ব্যাগটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে আসি ফ্রেশ হওয়ার জন্য। এরপর দুই ভাই একসাথে খাবার খেয়ে নেই। বাসায় থাকিস, কোথাও যাস না কিন্তু। আমি বের হচ্ছি। ভাইয়া, কিছু টাকা দিয়ে যাও না। তোর বইয়ের উপর 1000 টাকা রাখা আছে, দেখ। আমার লক্ষ্মী ভাইয়া, ঠিক আছে তুমি যাও। ভাইয়া চলে গেলে আমি বইয়ের উপর থেকে টাকাটা নিয়ে প্যান্টের পকেটে রেখে দেই। লেখাপড়া কেমন চলছে? ভালো আব্বু। তুমি আজ এই সময় বাসায় যে? শরীরটা ভালো লাগছিল না, তাই বর্ষের থেকে ছুটি নিয়ে চলে যাচ্ছি। কি হয়েছে তোমার আব্বু? তোমার শরীর কি খুব খারাপ? চলো তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আরে আমার শরীরটা অতটাও খারাপ না যে ডাক্তারের কাছে যেতে হবে। একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মাথাটা ব্যথা করছে প্রচন্ড। ঠিক আছে, তাহলে আর এখানে বসে না থেকে তুমি রুমে চলে যাও। আমি তোমার জন্য মাথা ব্যথার মেডিসিন নিয়ে আসছি। তুই একদম তোর দাদির মতো হয়েছিস। আবারও যখন শরীর খারাপ হতো, মা ঠিক একই রকম করতো। আমিও তোমার মা, ঠিক আছে। বুঝেছি মা। আচ্ছা, আমি রুমে যাচ্ছি। আব্বু রুমে চলে যাই। আমি গিয়ে বক্স থেকে আব্বুর জন্য মাথা ব্যথার মেডিসিন নিয়ে আব্বুর রুমে চলে আসি। আব্বুকে মেডিসিন খাইয়ে আমার রুমে এসে শুয়ে থাকি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি বাঁধন কল করেছে। কল রিসিভ করতেই বাঁধন বলেন, কি করছো তুমি? এই তো শুয়ে আছি, তুমি কি করছো? আমিও শুয়ে আছি। খাওয়া দাওয়া হয়েছে? একটু আগেই খেলাম, তুমি খেয়েছো? খেয়েছি। আজ ভাইয়া অফিস থেকে আসার সময় 5 কেজি গরুর মাংস নিয়ে এসেছে। আমাদের কাজের মহিলা সেগুলো রান্না করেছিল। যা মজা হয়েছে না! আর সাথে পোলাও রান্না করেছে। আজ হঠাৎ পোলাও রান্না করেছো কেন? তোমাদের বাসার কোনো অনুষ্ঠান নাকি? অনুষ্ঠান হতে যাবে কেন? আমাদের বাসায় মাঝে মাঝেই পোলাও রান্না করা হয়। ওই আমার পোলাও একটু বেশি পছন্দ তো, তাই ভাইয়া মাঝে মাঝে নিয়ে আসে। তোমার ভাইয়া তোমাকে খুব ভালোবাসে বুঝি? খুব ভালোবাসে ভাইয়া আমাকে। আমার জন্য এখনো পর্যন্ত বিয়েটাই করেনি, তুমি জানো? কত বড় বড় ঘর থেকে ভাইয়ার জন্য বিয়ের সম্বন্ধ আসছে। কিন্তু ভাইয়া আবারও এক কথা, আমাকে আগে লেখাপড়া শেষ করাবে, আর তারপর নাকি বিজনেস সামলাতে হবে। সে সব কিছু আমাকে বুঝিয়ে দিয়ে তারপর বিয়ে করবে। বুঝলাম। আজকে দেখা করতে পারবে? কখন কোথায় আসতে হবে তুমি বলো, আমি চলে আসছি। বিকেল 4টায় আমাকে যেখানে নামিয়ে দিয়ে গেছে সেখানে চলে এসো। তারপর না হয় দুজন মিলে ঠিক করব কোথায় যাব। ঠিক আছে ম্যাডাম, 1 সেকেন্ডও লেট হবে না। আচ্ছা শোনো, তুমি আজকে নীল শাড়ি পরে বের হয়েও, হ্যাঁ? আমিও নীল পাঞ্জাবি পরে আসব, যাতে আমাদের দুজনকে দেখে সবাই বুঝতে পারে যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি। ঠিক আছে স্যার, তাই হবে। এখন তাহলে রাখছি। বাঁধন ঠিক আছে বললে আমি কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করি। বিকেল 4টেই এখন ফ্রেশ হয়ে ওয়ার্ড্রপ থেকে নীল শাড়ি নিয়ে আম্মুর কাছে চলে আসি। আম্মুকে বলি শাড়িটা পরিয়ে দিতে। আব্বু পাশেই শুয়ে আছে। হঠাৎ আমাকে শাড়ি পরতে দেখে আব্বু বলে, কিরে, কোথাও যাচ্ছিস নাকি তুই? আমরা বান্ধবীরা মিলে আজকে ঘুরতে যাব আব্বু। ঠিক আছে, তবে বেশি লেট করিস না, তাড়াতাড়ি চলে আসিস। আমি ঠিক আছি বললে আম্মু আমাকে শাড়ি পরিয়ে দেয়। এরপর আমার রুমে এসে ম্যাচিং করে কানের দুল, কপালের টিপ, হাতে কাছের চুড়ি পরে নিই। এরপর চোখে গাঢ় করে কাজল দিয়ে নিজেকে আয়নায় দেখছি। নিজেকে দেখে নিজেই নিজের প্রেমে পড়ে গেছি। বাঁধনের চেয়ে কি হবে সেটাই ভাবছি আমাকে দেখার পর। কিছুদিন আগে ভাইয়া আমার জন্য একটা নীল পাঞ্জাবি কিনে এনেছিল, সেটাই পরে রেডি হলাম। বন্ধুকে ফোন দিয়ে সকালের সেই বাইকটা ভাড়া করতে বললাম। কিছু সময়ের মধ্যে বন্ধু বাইক নিয়ে চলে আসে। আমি ভাইয়াকে কল করি যে মেধাকে নিয়ে ঘুরতে গেলে আরও টাকার প্রয়োজন, তার উপরে বাইকের ভাড়া তো আছে। কিরে ভাই, এখন ফোন করলি যে? ভাইয়া আমার আরও কিছু টাকা লাগবে, তোমার কাছে কি আছে? তোকে একটু আগে না 1000 টাকা দিয়ে আসলাম। আসলে ভাইয়া কালকে একটা অনুষ্ঠান হবে কলেজে, আর বুঝতেই তো পারছো বন্ধুবান্ধবও আছে,
ওরা সবাই জোরাজোরি করছে। আমি তো প্রথমে নাই করেছিলাম, তবে তোমার যদি সমস্যা হয় আমি কল করে মানা করে দিচ্ছি। পাগল ভাই একটা, তোকে আমি কখনো না করেছি? আচ্ছা, আমি আমাদের স্থানে আছি, তুই চলে আয়। বলেই কল কেটে দিয়ে একজনের থেকে 2000 টাকা ধার নেই। একটু পর বাঁধন একটা বাইক নিয়ে আসে। কিরে, এটা আবার কার বাইক? আর তুই বাইক চালানো শিখলি কবে? এটা আমার একটা বন্ধুর ভাইয়া, ওই দিয়েছে। কলেজের অনুষ্ঠান, বুঝতেই তো পারছো, সব কিছু আমাকেই করতে হবে, তাই ও বাইকটা দিয়েছে। ঠিক আছে, তবে সাবধানে চালাস, কেমন? অ্যাক্সিডেন্ট যেন না হয়, সাবধান। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি সাবধানেই চালাবো। বলেই ভাইয়া থেকে টাকা নিয়ে চলে আসলাম মেধাদের বাসায়। তারপর নীল শাড়ি পরে বাসার নিচে একটা পরীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মেধাকে দেখে আবার নতুন করে ওর প্রেমে পড়ে গেলাম। এমন করে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, ইচ্ছে তো করছে এখনই কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়েটা করে ফেলে। তার ভাই কাজী অফিসে গিয়ে বিয়ে করলে তার সম্মানটা কোথায় যাবে, এটা ভেবেই বিয়েটা করলাম না। আর তাছাড়াও আমার বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন। বড় করে অনুষ্ঠান করব, সবাই মিলে আনন্দ করবে, ঘোড়ায় চড়ে আসবো তোমাকে নেবার জন্য। সব স্বপ্ন পূরণ হবে, এখন কোথায় যাবে সেটা ঠিক করো। সকালে তো নদীর পাড়ে গিয়েছিলাম, এখন কোন পার্কে যাবে? চলো। আমাদের বাসা থেকে একটু দূরে একটা পার্ক আছে, খুব সুন্দর, যাবে সেখানে? তুমি যেখানে যেতে চাইবে সেখানেই নিয়ে যাব, ওঠো। মেধা বাইকের পিছনে বসে আমাকে জড়িয়ে ধরে। আমি মুচকি হেসে বাইক চালাতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি পার্কে। একপাশে বাইকটা পার্ক করে দুজনে পার্কের ভিতরে চলে আসি। একটা বেঞ্চে দুজন বসে আছি। একটা লোক আইসক্রিম বিক্রি করছে। আমি বাসা থেকে উঠে গিয়ে দুটো আইসক্রিম নিয়ে আসি। দুজন আইসক্রিম খেতে খেতে প্রায় সন্ধ্যা পর্যন্ত গল্প করি। এরপর মেধাকে ওর বাসায় নামিয়ে দেই। এরপর যার বাইক তার কাছে দিয়ে ভাড়ার টাকা বুঝিয়ে দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই দেখি ভাইয়া দরজার বাহিরে বসে আছে। আমি ভাইয়ের কাছে গিয়ে বলি, কি হয়েছে ভাইয়া, তুমি এখানে বসে আছো কেন? শরীরটা ভালো লাগছে না রে ভাই, পেটে খুব যন্ত্রণা করছে আর মাথাটা প্রচন্ড ব্যথা করছে। তুমি আমাকে কল করোনি কেন ভাইয়া? চলো, তোমাকে এখনই হসপিটাল নিয়ে যাব। ভাইয়া প্রথমে রাজি না হলেও আমি জোরাজোরি করে হাসপাতালে নিয়ে আসি। ডক্টর কিছু টেস্ট করাতে বলে। আমি পকেটে হাত দিয়ে দেখি এখনও 1000 টাকা আছে। ভাইয়াকে টেস্ট করাতে বলি। এরপর ভাইয়া টেস্ট করানো হলে কয়েক ঘন্টা পর রিপোর্ট দেয়। ডক্টর ভাইয়ার রিপোর্ট দেখে বলে ঠিকমতো না ঘুমানোর কারণে আর ঠিকমতো না খাওয়ার কারণেই এরকমটা হয়েছে। সপ্তাহখানেক রেস্ট থাকার জন্য আর ঠিকমতো খাবার খাওয়ার জন্য বলেছে। এরপর ডক্টর কিছু মেডিসিন লিখে দেয় আর বলে চিন্তার কোনো কারণ নেই, রেস্ট, খাওয়া দাওয়া আর মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। আমি ওনাকে টাকা দিয়ে ভাইয়াকে নিয়ে চলে আসি বাসায়। বাসায় আসলে ভাইয়া বলে, কামিং সুন টুমরো, সাবস্ক্রাইব নাও চোখের বালি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টুডে বাই।